চাঁদনী থেকে নৈশিকে দিয়ে একটা শার্ট কিনে নিয়েছিলাম। তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতে সর্বত্র আনাগোনা করত। হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে সেই এই থার্ডে উঠতে যেতেই একটি ফিরিঙ্গিতে হেঁকে বলল, এটা ইউরোপিয়ানদের জন্য। আমি এই গাক গাক করে বললুম, ইউরোপিয়ান তো কেউ নেই, চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই। এক তুলনাক্ত ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলুম, বাংলা শব্দের এর অন্তর্দেশে অনুস্বার যোগ করিলে সংস্কৃত হয়। ইংরেজি শব্দের প্রাকদেশে জোর দিয়া কথা বলিলে সাহেবী ইংরেজি হয়। অর্থাৎ পয়লা সিলেবলে অ্যাকসেন্ট দেওয়া খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়া মতো সব পাপ ঢাকা পড়ে যায়। সোজা বাংলা এরই নাম গাক গাক করে ইংরেজি বলা। ফিরিঙ্গি তালতলার নেটিভ কাজে আমরা ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করলো। কিন্তু এদিকে আমার আর ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল। এতদিন পাসপোর্ট জামা কাপড় জোগাড় করতে ব্যস্ত ছিলুম, অন্য কিছু ভাববার ফুরসত পাইনি। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো সেটা অত্যন্ত কাপুরুষজনিত। মনে হলো আমি একা। ফিরিঙ্গিটি লোক ভালো, আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল, এত মনমরা হলে কেন? গোয়িং ফর? দেখলুম বিলিতি কায়দা জানে। হোয়ার আর ইউ গোয়িং? বলল না। তা সে যাই হোক, সাহেবের সঙ্গে আলাপচারিতা আরম্ভ হলো, তাতে লাভও হলো। সন্ধ্যা হতে না হতেই প্রকাণ্ড এক চুপড়ি খুলে বলল, তার ফিয়াসে নাকি উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে দিয়েছে এবং তাতে নাকি একটি পুরাদস্তর পল্টন পোষা যায়। আমি আপত্তি জানিয়ে বললুম যে আমিও কিছু কিছু সঙ্গে এনেছি, তবে সে নিতান্ত নেটিভ বস্তু, হয়তো বড্ড বেশি জাল। খানিকক্ষণ তর্কাতর্কির পর স্থির হলো সবকিছু মিলিয়ে দিয়ে বাদরালি ডিভিশন করে আলারকাত ভোজন যার যা খুশি খাবে। সাহেব যেমন যেমন তার সব খাবার বের করতে লাগলো। আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জমে যেতে লাগলো। সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, মুরগি মসল্লম, আলু গোস্ত, আমিও তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে। এবার সাহেবের চক্ষুস্থির হওয়া পালা। ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগলো। এমনকি শিক কাবাবের জায়গা শাকি কাবাব নয়, আলু গোস্তের বদলে কপি গোস্ত পর্যন্ত নয়। আমি বললুম, ব্রাদার, আমার ফিয়াসে নেই, এসব জাকারিয়া স্ট্রিট থেকে কেনা। একদম হুবহু একই স্বাদ। সাহেব খায় আর আনমনে বাইরের দিকে তাকায়। আমারও আবছা আবছা মনে পড়লো যখন সৌদা করছিলুম তখন যেন এক গাদ্দা গাদ্দা গোদ্দা ফিরিঙ্গি মেমকে হোটেল যা যা পাওয়া যায় তাই তাই কিনতে দেখেছি। ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিলুম তার ফিয়াসে একটি বর্ণনা দিতে, কিন্তু থেমে গেলুম। ভোর কোথায় হলো মনে নেই। জুন মাসে গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না। 7টা বাজতে না বাজতেই চড়চড় করেছে টেরচা হয়ে গাড়িতে ঢোকে, আর বাকি দিনটা কি রকম করে কাটবে তার আভাস তখনই দিয়ে দেয়। গাড়ি যেন কালোয়াত ঊর্ধ্বশ্বাসে ছুটেছে কোনো গতিকে রোদ্দুরে তবলচিকে হার মানিয়ে যেন কোথাও গিয়ে ঠান্ডায় জিরোবে। আর রোদ্দুরও চলেছে সঙ্গে সঙ্গে ততোধিক ঊর্ধ্বশ্বাসে, যে পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণ যায়। গাড়ির মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে, দাড়ি লম্বা হয়েছে, টিকি খাটো হয়েছে। নাদুস নুডুস লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে বৈঠিয়ে আর শোনা যায় না। এখন 6 ফুট লম্বা পাঠানদের দাগা দাগা দিলতা, আর লাউড়া পাঞ্জাবিদের তুবিয়ে ওসি, আর শিখ সর্দারজিদের জালবদ্ধ বন্ধ দাড়ির হরেক রকম বাহার। সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ আরম্ভ করলেন, গোয়িং ফার? নয়, সোজাসুজি কথা যাইয়েগা। আমি ডবল তসলিম করে সবিনয়ে উত্তর দিলাম, ভদ্রলোকের ঠাকুরদার বয়সী আর জবরজঙ্গ ও দাড়ি গোঁফের ভিতর অতি মিষ্টি মোলায়েম হাসি। জিজ্ঞাসা করলেন, পেশোয়ারে কাউকে চিনি? না, হোটেলে উঠবো। বললুম, বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন।
তবে তাকে কখনো দেখিনি। তিনি যে আমাকে কি করে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে। সর্দারজি হেসে বললেন, কিছু ভয় নেই। পেশাওয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না। আপনি 2 মিনিট সবুর করলে তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন। আমি সাহস পেয়ে বললুম, তা তো বটেই, তবে কিনা শার্ট পরে এসেছি। সর্দারজি এবার অট্টহাস অট্টহাস করে বললেন, শার্টে যে 1 ফুট জায়গা ঢাকা পড়ে, তাই দিয়ে মানুষ মানুষকে চেনে নাকি? আমি আমতা আমতা করে বললুম, তা নয়, তবে কিনা ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। সর্দারজিকে হারাবার উপায় দেই। বললেন, এও তো তাজ্জব কি বাত, পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়? আমি আর এগুলোম না। বাঙালি পাঞ্জাবি ও পাঞ্জাবি কুর্তায় কি তফাৎ সে সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরো বোকা বানিয়ে দেবেন। তার চেয়ে বরঞ্চ উনি কথা বলুন, আমি শুনে যাই। জিজ্ঞাসা করলুম, সর্দারজি, সিলোয়ার আর বানাতে গজ কাপড় লাগবে? বললেন, দিল্লিতে 3.5, জল জলন্ধরে 4.5, লাহোরে 5.5, লালমুসাই 6.5, লাওপিন্ডিতে 7.5, তারপর পেশাওয়ারে এক লফে 10.5, খাস পাঠান মূল্য কোহাট খাইবার পুরো থান 20 গজ। হ্যাঁ, তাও আবার খাকি শার্টিং দিয়ে বানানো। আমি বললুম, এরকম এক বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করে কি করে? মারপিট, খুন, রাহাজানি কথা বাদ দিন। সর্দারজি বললেন, আমি বুঝি কখনো বায়োস্কোপ যান না? আমি এই বুড়ো বয়সেও আমি মাঝে মাঝে যাই। না গেলে ছেলে ছোকরাদের মতি গতি বোঝবার উপায় নেই। আমার আবার একপাল নাতি নাতনি। এই সেদিন দেখলুম 200 বছরের পুরনো এ গল্পে এক মেম সাহেব ফ্রকের পর ফ্রক পরেই যাচ্ছেন মনে নেই 10খানা না 12খানা। তাতে নিদেন পক্ষে 40 গজ কাপড় লাগার কথা। সেই পরে যদি মেমরা নেচে কুদে থাকতে পারে, তবে মোদ্দা পাঠান 20 গজ সিলোয়ার পরে মারপিট করতে পারবে না কেন? আমি খানিকটা ভেবে বললুম, হক কথা, তবে কিনা বাজে খরচ। ইতোমধ্যে গল্পের ভিতরে দিয়ে খবর পেয়ে পেয়ে গিয়েছি যে পাঠান মুল্লুকের প্রবাদ, দিনের বেলা পেশাওয়ার, ইংরেজি রাত্রে পাঠানের। শুনে গর্ব অনুভব করেছি বটে যে বন্দুকধারী পাঠান কামানদারি ইংরেজির সঙ্গে পাল্লা দিতে পারে, কিন্তু বিন্দুমাত্র আরাম বোধ করিনি। গাড়ি পেশাওয়ার পৌঁছবে রাত 9টায়। তখন যে কার রাজত্বে গিয়ে পৌঁছবো তাই মনে মনে নানা ভাবনা ভাবছি। এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ারে দাঁড়ালো। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্রের নামাবার ফাঁকে লক্ষ্য করলুম যে 6 ফুটে পাঠানদের চেয়েও 1 মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। কাতর নয়নে তার দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজেকে বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গে তিনি এসে উত্তম উত্তম উর্দুতে আমাকে বললেন, তার নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বললে এক এক হাত এগিয়ে দিতেই তিনি তার 2 হাত সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ পরম উৎসাহে, গরম ও সংবর্ধনায়। সে চাপে আমার হাত, 5 আঙ্গুল তার 2 থাবার ভিতর তখন লুকোচুরি খেলছে। খানিকটা কোলে পিঠে, খানিকটা টেনে হিচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙায় বসালেন। আমি তখন শুধু ভাবছি, ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না আমি বাঙালি, তিনি পাঠান। তবে যে এত সংবর্ধনা করছেন তার মানে কি? এর কতটা আন্তরিক আর কতটা অলৌকিকতা! আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। অতিথিকে বাড়িতে রেখে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয়, তাহলে তো আর কথাই নেই। আরবি ভাষায় একটি প্রবাদ আছে, ইয়ম উস সফর নিসফ উস সফর, অর্থাৎ কিনা যাত্রা অর্থাৎ কিনা যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ। পূর্ব বাংলায় একটি প্রবাদ প্রচলিত আছে। সেখানে বলা হয়েছে, উঠোন সমুদ্রে পেরোলেই আধিক মুশকিল আসান। আহমদ আলীর উঠোন পেরোতে গিয়ে আমার পাক্কা 7 দিন কেটে গেল। 8 দিনের দিন সকালবেলা আহমদ আলী স্বয়ং আমাকে একখানা বাসে ড্রাইভারের পাশে বসিয়ে তাকে আমার জানমাল বাঁচাবার জন্য বিস্তর দিশালা দিয়ে বিদায় দিলেন। হাওড়া হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা। এখন মনে হলো আমি ভয়ঙ্কর একা। ভয়ঙ্কর একা এই অর্থে যে নো ম্যানস ল্যান্ডিং এই বলুন আর খাস আফগানিস্তানি বলুন, এসব জায়গায় মানুষ আপন আপন প্রাণ নিয়েই ব্যস্ত।
সাধারণত লোকেরা বিবেক বুদ্ধি এসব দেশে এরকমই কথাই কয়। তবু আফগানিস্তান স্বাধীন সভ্য দেশ, আর পাঁচটা দেশ যখন খুন খারাপির প্রতি এত বেমালু ও উদাসীন নয়, তখন তাদেরও তো কিছু একটা করবার আছে। এই ভেবে দু চারটে পুলিশ দু একটি অকুস্থলে ঘোরাঘুরি করে যায়। ডান দিকে ড্রাইভার শিখ সর্দারজি, বয়স 60-এর কাছাকাছি, কাঁচা পাকা দীর্ঘ দাড়ি ও পরে জানতে পারলুম রাতকানা। বাদিকে আফগান সরকারের এক কর্মচারী। পেশোয়ার গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রে মাল সরঞ্জাম মাল সরঞ্জাম ছাড়িয়ে আনবার জন্য। সব ভাষাই জানেন, অথচ বলতে গেলে এক ফরাসি ছাড়া অন্য কোনো ভাষাই জানেন না। তখন তিনি ফরাসির যে 6টি শব্দ জানেন সেগুলো ছাড়েন। তখনও যদি আপনি তার বক্তব্য না বোঝেন, তবে তিনি উর্দু জানেন। শেষটায় এমন ভাব দেখান যে অশিক্ষিত বর্বরদের সঙ্গে কথা বলবার জকরামি আর তিনি কত পোহাবেন। অথচ পরে দেখলুম ভদ্রলোক অত্যন্ত বন্ধুবৎসল, বিপন্নের সহায়। তার উপরে বুঝতে পারলুম ভাষা বাবদে ভদ্রলোকের এই দুর্বলতা কেন, যখন শুনতে পেলুম যে তিনি অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করে বেতারে চাকরি পেয়েছেন। বাসের পেটে এক ফাল কাবুলি ব্যবসায়ী। পেশোয়ার থেকে সিগারেট, গ্রামোফোন, রেকর্ড প্লেট, বাসন, জার, লণ্ঠন, ফুটবল, বিজলি বাতির সরঞ্জাম, কেতাব পুঁথি, এক কথায় দুনিয়ার সব জিনিস কিনে নিয়ে যাচ্ছে। বাদ বাকি প্রায় সব কিছুই আমদানি করতে হয় হিন্দুস্তান থেকে, কিছুটা রুশ থেকে। এসব তথ্য জানবার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না, কাবুল শহরে একটা চক্কর মারলেই হয়। সেসব পরের কথা। পেশোয়ার থেকে জমরুদ দুর্গ সাড়ে 10 মাইল সমতল ভূমি। সেখানে এক দফা পাসপোর্ট দেখাতে হলো। তারপর খাইবার গিরিশঙ্কর, দুদিকে 1000 ফুট উঁচু পাথরের নেড়া পাহাড়, মাঝখানে খাইবার পাস। এক জোড়া রাস্তা একে বেঁকে একে অন্যের গা ঘেঁষে চলেছে কাবুলের দিকে। এক রাস্তা মোটরের জন্য, অন্য রাস্তা উট খচ্চর গাদা ঘোড়ার আর পণ্য বাহিনী বা ক্যারাভানের জন্য। সংকীর্ণতম স্থলে দুই রাস্তার মিলে 30 হাতও হবে না। সে রাস্তা আবার মাতালের মতো টলতে 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 এতই এঁকে বেঁকে গিয়েছে যে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে ডানে বাঁয়ে পাহাড়, সামনে পিছনে পাহাড়। দ্বিপ্রহর সূর্য সেই নরকুণ্ডে সোজা নেমে এসেছে। তাই নিয়ে চতুর্দিকে পাহাড় যেন লোফালুফি করে খেলছে। অবাক হয়ে দেখছি সেই গরমে বুখারার পুস্তিন, মানে হচ্ছে ফার্ম ব্যবসায়ীরা 2 ইঞ্চি পুরু লোমওয়ালা চামড়ার ওভারকোট গায়ে গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে ভারতবর্ষের দিকে চলেছে। সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ জানালে তিনি বললেন, যাদের অভ্যাস হয়ে গিয়েছে তাদের পক্ষে সত্যই এরকম পুরু জামা এই গরমে আরামদায়ক। বাইরের গরম ঢুকতে পারে না, শরীর ঠান্ডা রাখে। ঘাম তো এদেশে হয় না, আর হলেই বা কি, এরা তার আর থোড়াই পরোয়া করে। এতটুকু বলতে বলতেই দেখলুম গরমের হলকা মুখে ঢুকে সর্দারজি গলা শুকিয়ে দিল। গল্প জমাবার চেষ্টা বৃথা। কত দেশে কত রকমের লোক পণ্যবাহিনীর সঙ্গে সঙ্গে চলেছে। কত রঙের টুপি, কত রঙের পাগড়ি, কত যুগের অস্ত্র, গাদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিকতম জার্মান মাউজার, দামেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি, সুপারি কাটার জাতি মতো জামদর মোগল ছবিতে দেখলুম, বাস্তবে দেখলুম হুবহু সেই রকম গোলাপি সিল্কের কোমরবন্দে বোনা কত রঙের কার্পেট, কত আকারে সামোভার। বস্তা বস্তা পেস্তা বাদাম, আখরোট, কিশমিশ, আলু বোখরা চলছে হিন্দুস্তানে বিরিয়ানি পোলাওয়ের জৌলস বাড়াবার জন্য। আর চলছে, শুনতে পেলুম, কোমরবন্দের নিচে ইজেরের ভাজে পুস্তিনের লাইনিং এর ভিতরে আফিং আর হাসিস না কোকেনি না আরো কিছু। সবাই চলছে অতি ধীরে, অতি মন্থরে। পাঠান দুবার বলেছিল, আমি তৃতীয়বার সেই প্রবাদ শপথরূপে গ্রহণ করলুম। হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। কে বলে 20 শতাব্দীর অলৌকিক ঘটনা ঘটে না? আমার সকল সমস্যা সমাধান করে যেন ধরাম করে শব্দ হলো,
কাবুলি তড়িৎ গতিতে চোখের ফেটা খুলে আমার দিকে বিবর্ণ মুখে তাকালো। আমি সর্দারজির দিকে তাকালুম। তিনি দেখি অতি শান্তভাবে গাড়িখানায় এক পাশে নিয়ে দাঁড় করালেন। বললেন, টায়ার ফেসেছে। প্রতিবারেই হয়, এই গরমে না হওয়াই বিচিত্র। প্রয়োজন ছিল না, তবু সর্দারজি আমাদের স্মরণ করিয়ে দিলেন যে খাইবার পাশের রাস্তা দুটো সরকারি বটে, কিন্তু দুদিকে জমি পাঠানের। সেখানে নেমেছে কি মরেছে। আর আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় অত পেতে বসে আছে। নামলেই করাক পিং। তারপর কি কায়দায় সবকিছু হরণ করে তার বর্ণনা দেবার আর প্রয়োজন নেই। পাঠান যাতে ঠিক রাস্তার বুকের ওপর রাহাজানি না করে, তার জন্যই খাইবার পাশের দুদিকে যেখানে বসতি আছে সেখানকার পাঠানদের ইংরেজ 2 টাকার করে বছরে খাজনা দেয়। পরে আরেকটা শর্ত অতি কষ্টে আদায় করেছে, আফ্রিদিতে ঝগড়া বাদলে রাস্তার এপারে ওপারে যেন বন্দুক না মারা হয়। মোটর আবার চলল। কাবুলির গলা ভেঙে গিয়েছে, তো বিড়বিড় করে যাব বলছিলেন তার নির্যাস। কিছু ভয় নেই সাহেব, কালই কাবুল পৌঁছে যাচ্ছি। সেখানে পৌঁছে কব করে কাবুল নদীতে ডুব দেব। বরফ গলা হিমজল পাহাড় থেকে নেমে এসেছে। দিলজান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। আমি বললুম, আপনার মুখে ফুলচন্দন পড়ুক। হঠাৎ দেখি সামনে কি মরীচিকা। সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন? মোটর থামলো, পাসপোর্ট দেখাতে হলো। গেট খুলে গেল, আফগানিস্তানে ঢুকলুম। কাবুলি বললেন, দুনিয়ার সব পরীক্ষা পাশ করার চেয়ে বড় পরীক্ষা খাইবার পাস করা। আলহামদুলিল্লাহ। আমি বললুম, আমেন। খাইবার পাস তো দুঃখে দুঃখে সুখে পেরোলাম এবার, এবং মনে মনে আশা করলুম এবার গরম কমলো বটে, কিন্তু পাশের ভিতর পিচ জ্বালা রাস্তা ছিল, তা সে সংকীর্ণ হোক আর বিস্তীর্ণই হোক, এখন আর রাস্তা বলে কোনো বালাই নেই। হাজারো বছরের লোক চলাচলের ফলে আমার পাথর এবং অতি সামান্য মাটির ওপর যে দাগ পড়েছে তারই উপর দিয়ে মোটর চলল। এ দাগের উপর দিয়ে পণ্যবাহিনী যেতে আসতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মোটর আরোহীর পক্ষে যে কতদূর পীড়াদায়ক হতে পারে তার খানিকটা তুলনা হয় বীরভূম বাঁকুড়ায় ডাঙ্গা ও খোড়াইয়ের রাত্রিকালের গরুর গাড়ি চড়ার সঙ্গে। যদি সে গাড়ি 20 মাইল বেগে চলে, ভিতরে খড়ের পুরো তোষক না থাকে এবং ছোট বড় নুড়ি দিয়ে ডাঙ্গা খোয়ায় ছেয়ে ফেলা হয়। লান্ডিকোটাল থেকে দক্কা 10 মাইল। সেই মরুপ্রান্তরে দক্কা দুর্গ অত্যন্ত অত্যন্ত অবান্তর বলে মনে হলো। মাটি আর খড় মিশিয়ে পিটে পিটে উঁচু দেয়াল গড়ে তোলা হয়েছে। আশপাশে রঙের সঙ্গে রং মিলিয়ে ফ্যাকাশে ময়লা গিনগিনে হলদে রং। দেয়ালের ওপরের দিকে এক সারি গর্ত। দুর্গের লোক তারই ভিতরে দিয়ে বন্দুকের নল গলিয়ে নিরাপদে বাইরে শত্রুকে গুলি করতে পারে। দূর থেকে সেই কালো কালো গর্ত দেখে মনে হয় যেন অন্ধকারে উপড়ে উপড়ে নেওয়া চোখের শূন্য শূন্য কোটর। কিন্তু দুর্গের সামনে এসে বাঁ দিকে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল। ছলছল করে কাবুল নদী বাঁক নিয়ে এক পাশ দিয়ে চলে গিয়েছে। ডান দিকে এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে। কাবুলি বললেন, চলুন দুর্গের ভেতরে যাই, পাসপোর্ট দেখাতে হবে। আমরা সরকারি কর্মচারী, তাড়াতাড়ি ছেড়ে দেবে, তাহলে সন্ধ্যার আগে জালালাবাদ পৌঁছে যাব। তো দুর্গের অফিসার আমাকে বিদেশি দেখে প্রচুর খাতির যত্ন করলেন। দক্কার মতো জায়গায় বরফের কল থাকার কথা নয়, কিন্তু যে শরবত খেলুম তার জন্য ঠান্ডা জল কুজোতে কি করে তৈরি করা সম্ভব হলো বুঝতে পারলুম না। আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারেন, তবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণী করা কিছুমাত্র বিচিত্র নয়। 3 বার চাকা ফাটলো আর ইঞ্জিন সর্দারজি ওপরে ঘষা করে 2 বার গুম হলেন। চাকা সারালো হেজি মেনন, তদারকি করলেন সর্দারজি। জালালাবাদ পৌঁছবার কয়েক মাইল আগে সর্দারজি কোমরবন্ধ অথবা নিবিবন্ধ কিংবা বেল যাই বলুন ছিঁড়ে 2 টুকরো হলো। তখন খবর পেলুম সর্দারজিও রাতকানা।
রেডিও কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিসফিস করে প্রচার করে দিলেন, অধ্যকার মতো আমাদের অনুষ্ঠান এইখানেই সমাপ্ত হলো। কাল সকাল 7টায় আমরা আবার উপস্থিত হব। আধ মাইলটাকে দূরে আফগান সবাই, বেতারে সাহেব ও আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললুম। বাদবাকি আর সকলে হই হল্লা করে করে গাড়ি ঠেলে নিয়ে চললো। সর্দারজি তম্বি তম্বি করে বললেন, একটু পা চালিয়ে। সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দেবে। সরাই তো নয়, ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকার দুর্গ। কর্মন্তে নিবৃত পান্থশালাতে বলতে আমাদের চোখে যে স্নিগ্ধতার ছবি ফুটে ওঠে, তার সঙ্গে তার কোনো অংশই নেই, সংস্রব নেই। 30 ফুট উঁচু হলদে মাটির নিরেট চারখানা দেয়াল, সামনে খানাতে এক বিরাট দরজা, আর ভেতর দিয়ে উড বাস ডবল ডেকার পর্যন্ত অনায়াসে ঢুকতে পারে। কিন্তু ভেতরে যাবার সময় মনে হয় এই শেষ, ঢোকায় দানবের পেট থেকে আর বেরোতে হবে না। ঢুকেই থমকে দাঁড়ালুম। কত শত শতাব্দী পুঞ্জীভূত দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরে বলতে পারিনে, কিন্তু মনে মনে হলো আমি যেন সে ধাক্কা 3 গজ পিছিয়ে গেলুম। ব্যাপারটা কি বুঝতে অবশ্য বেশি বেশি সময় লাগলো না। এলাকাটা মৌসুমী হাওয়ার বাইরে, তাই এখানে কখনো বৃষ্টি হয় না। যথেষ্ট উঁচু নয় বলে বরফও পড়ে না। আশেপাশে নদী বা ঝর্ণা নেই বলে দোয়া মোছার জন্য জলের এর বাজে খরচার কথাও মনে ওঠে না। অথচ সিকন্দর শাহী বাজিরাজ থেকে আরম্ভ করে পরশুদিনের আস্ত বেড়ার পাল যে এসব অবদান রেখে গিয়েছে, তার স্থলভাগ মাঝে মাঝে সাফ করা হয়েছে বটে, কিন্তু সূক্ষ্মগন্ধ সর্বত্র এমনই স্তরীভূত হয়ে আছে যে ভয় হয় ধাক্কা দিয়ে না সরালে এগিয়ে যাওয়া অসম্ভব। সূচিবেদ্য অন্ধকার দেখে এই প্রথম সূচিবেদ্য দুর্গন্ধ শুকলুম। ভোরবেলা ঘুম ভাঙলো আজান শুনে। নামাজ পড়ালেন বুখারার এক পুস্তিন সদাগর। উৎকৃষ্ট আরবি উচ্চারণে শুনে বিস্ময়ে মানলুম যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ টিকে রইল কি করে। বেতারওয়ালাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, আপনি নিজেই জিজ্ঞেস করুন না। আমি বললুম, কিছু যদি মনে করেন। আমার এই সংকোচে কি তিনি এত আশ্চর্য হলেন যে বুঝতে পারলুম খাস প্রাচ্য দেশে অচেনা অজানা লোককে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে বাধা নেই। পরে জানলুম, যার সম্বন্ধে কৌতূহল দেখানো হয় সে তাতে বরঞ্চ খুশি হয়। মোটরে বসে তারিখ হেই তুলে নিয়ে আগের রাতে অভিজ্ঞতার জমা খরচা নিতে লাগলুম। চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হাওয়ার প্রথম পরশ পেলুম। খুলে দেখি সামনে সবুজ উপত্যকা, রাস্তার দুদিকে ফসল ক্ষেত। সর্দারজি পরিচয় করিয়ে দিয়ে বললেন, জালালাবাদ। তখন দুদিকে সবুজ আর লোকজনের ঘরবাড়ি। সামান্য এক নদী ক্ষুদ্রতম সুযোগ পেলে কি মোহনা সবুজের লীলা খেলা দেখাতে পারে জালালাবাদে তার অতি মধুর তসবির। এমনকি সে 2-4টা পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদের চেহারা যেন সীমান্তের পাঠানের চেয়ে মোলায়েম বলে মনে হলো। লক্ষ্য করলুম যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপরদামি নিন্দা করে তারাই বউ জি খেতে কাজ করছে অন্য দেশে মেয়েদেরই মতো। মুখ তুলে বাসের দিকে তাকাতে তাদের আপত্তি নেই। বেতার কর্তাকে জিজ্ঞাসা করতে তিনি গম্ভীরভাবে বললেন, আমার যতদূর জানা কোনো দেশে গরিবী মেয়ে পর্দা মানে না, অন্তত আপন গায়ে মানে না। শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে কখনো পর্দা মেনে ভদ্রলোক হবার চেষ্টা করে, কখনো কাজকর্মের অসুবিধা হয় বলে গায়ের রেওয়াজই বজায় রাখে। আমি জিজ্ঞাসা করলুম, আরবে বেদুইন মেয়েরা? তিনি বললেন, আমি ইরাকে তাদের বিনা পর্দায় ছাগল চড়াতে দেখেছি। গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকলো। কাবুলিরা সব বাসের পেট থেকে বেরিয়ে 1 মিনিটের ভেতরে অন্তর্ধান। কেউ একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না, বাস ফের ছাড়বে কখন। আমার তো এই প্রথম যাত্রা, তাই সর্দারজিকে শুধালাম, বাস এবার ছাড়বে কখন। সর্দারজি বললেন, আবার যখন সবাই জড়ো হবে। জিজ্ঞাসা করলুম, সে কবে? সর্দারজি যেন একটু বিরক্ত হয়ে বললেন,
আমি তার কি জানি, সবাই খেয়ে দিয়ে ফিরে আসবে যখন তখন। বেতার কর্তাকে বললেন, ঠায় দাঁড়িয়ে করছেন কি, আসুন আমার সঙ্গে। আমি শুধালাম, আর সব গেল কোথায়, ফিরবে ফিরবে বা কখন? তিনি বললেন, ওদের জন্য আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? আপনি তো ওদের মালজানের জিম্মাদার নন। আমি বললাম, তা তো নই, কিন্তু যেরকম ভাবে হুট করে সবাই নিরুদ্দেশ হলো, তাতে তো মনে হলো না যে ওরা শিগগির ফিরবে। আজ সন্ধ্যায় তাহলে কাবুল পৌঁছবো কি করে? বেতার কর্তা বললেন, সে আশা শিকে তুলে রাখুন, এদের তো কাবুল পৌঁছাবার কোন তাড়া নেই। বাস যখন ছিল না, তখন ওরা কাবুল পৌঁছতে 15 দিনে, এখন 4 দিন লাগলেও তাদের আপত্তি নেই। জালালাবাদে পৌঁছেছে, এখন এখানে সকলেই এই কাকা মামা শালা কেউ না কেউ আছে, তাদের তত্ত্বালাশ করবে, খাবে দাবে, তারপর ফিরে আসবে। মোটর ছাড়লো অনেক বেলায়, কাজে বেলাবেলি এই কাবুল পৌঁছবার আর কোনো ভরসাই রইল না। পেশোয়ার থেকে জালালাবাদ 100 মাইল, জালালাবাদ থেকে কাবুল আরো 100 মাইল। শাস্ত্রে লেখে লেখে সকলে পেশাওয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছবে। পরদিন ভোরবেলা জালালাবাদে বা ছেড়ে সন্ধ্যায় কাবুল। তখনই বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে অল্প লোকেই। পরে জানলুম একমাত্র মেল বা ছাড়া আর কেউ শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে না। সন্ধ্যা কাটলো নালার পারে, নার্গিস বনের এক পাশে, চিনার মর্মর মাঝখানে। সূর্যাস্তের শেষ আবার আভাটুকু চেনার পল্লব থেকে মুছে যাওয়ার পরে ডাক বাংলোর খানসামা আহার দিয়ে গেল। খেয়ে দিয়ে সেখানে চারপাই আনিয়ে শুয়ে পড়লাম। শেষ রাত্রে ঘুম ভাঙল অপূর্ব মাধুরীর মাঝখানে। হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলকুলো কুলুকুলু শব্দ, আর আমার সর্বদেহ জড়িয়ে নাক মুখ ছাপিয়ে কোনো অজানা সৌরভ সুন্দরী মধুর নিঃশ্বাস। শেষ রাত্রে নৌকা যখন বিল ছেড়ে নদীতে তার নামে, তখন যেমন নদীর কুলকুলু শব্দে ঘুম ভেঙে যায়, জানলার পাশে শিউলি গাছ থাকলে শরতের মতি ভরে যেরকম তন্দ্রা টুটে যায়, এখানে তাই হলো। কিন্তু দুয়ে মিলে গিয়ে। এই সঙ্গীত বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ সোহাগ জীবনে আর কখনো পাইনি। সেই আধা আলো অন্ধকারে চেয়ে দেখি, দিনের বেলায় শুকনো নালা জলে ভরে গিয়ে 2 কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে দিয়ে ছুটে চলেছে। বুঝলুম নালার উজানে দিনের বেলায় বাঁধ দিয়ে জল বন্ধ করা হয়েছিল। ভোরের আজানের সময় নিমলার বাগানের পালা বাঁধ খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটেছে। তারই পরশে নার্গিস নয়ন মেলে তাকিয়েছে। এর গান ওর সৌরভে মিশে গিয়েছে। আর যে চিনারে এর পদপ্রান্তে উভয়ের সঙ্গীতে সৌরভ উচ্ছ্বসিত হয়ে উঠেছে, সে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য। দেখতে না দেখতে চীনা সোনার মুকুট পরে নিল। পদপ্রান্তে বনের গন্ধধূপের বৈতালিক মুখরিত হয়ে উঠল। এদিন আজি কোন গড়ে গো, খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা, সফল হলো কার। ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি বেপু বাজাতে আরম্ভ করলেন। ভাবগতিক দেখে মনে হলো তিনি মনস্থির করে ফেলেছেন, আজ সন্ধ্যায় যে করেই হোক কাবুল পৌঁছবেন।